আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা। 1971 সাল থেকে 2004 সালে মৃত্যুর আগ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেশ পরিচালনায় ছিলেন একজন নিরপেক্ষ আরব ঐক্যের প্রবক্তা এবং ফিলিস্তিনের প্রতি একনিষ্ঠ সমর্থক। তার নেতৃত্বে আমিরাত একটি পররাষ্ট্রনীতিকভাবে নরম, মধ্যপন্থী এবং মানবিক সহায়তা ভিত্তিক দেশ হিসেবে পরিচিতি পায়। তবে শেখ জায়েদের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত অনেকটাই ভিন্ন পথে হেঁটেছে। সাম্প্রতিক বৎসরগুলোতে আমিরাত আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতে আগ্রাসী কৌশল গ্রহণ করেছে। বিলাসী ও বৈভবে মত্ত হয়ে পশ্চিমাদের ও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের স্বার্থ পূরণে সক্রিয় হয়েছে বর্তমান আমিরাতের প্রশাসন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। 2004 সালের 2রা নভেম্বর মৃত্যুর আগ পর্যন্ত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান নিরপেক্ষতা, সতর্ক কূটনীতি ও মানবিক সহায়তার নীতির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতকে পরিচালনা করেছেন। একজন আরব জাতীয়তাবাদী হিসেবে পরিচিত শেখ জায়েদ প্যান আরব ঐক্য এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনকে অগ্রাধিকার দিতেন। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে তিনি ঘোষণা দিয়েছিলেন, আরবের তেল আরবের রক্তের চেয়ে দামি নয়, এবং এই ঘোষণার মাধ্যমে তিনি আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত তেল নিষেধাজ্ঞায় তার দেশের অংশগ্রহণকে সমর্থন করেছিলেন। তার নেতৃত্বে আমিরাত আঞ্চলিক সংঘাতে জড়ানো থেকে বিরত ছিল এবং আরব বিশ্বে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল শক্তি হিসেবে বিবেচিত হতো। 2004 সালে শেখ জায়েদের মৃত্যুর পর আমিরাতের অবস্থান একরকম বিপরীত দিকে অগ্রসর হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, যিনি এমবিজে নামে পরিচিত, তার আগ্রাসী নেতৃত্বে দেশটি একটি হস্তক্ষেপকারী শক্তিতে পরিণত হয়। সম্পদ, অস্ত্র এবং প্রক্সির মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা, যেখানে একটি প্রভাব বিস্তার করতে চায় সেখানেই সংঘর্ষ ও যুদ্ধ ছড়িয়ে দেয়। শেখ জায়েদ যেখানে আরব ঐক্যের নীতিগুলো ধারণ করতেন, তার পুত্রের কৌশল এর সম্পূর্ণ বিপরীত। শেখ জায়েদ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে ছিলেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেননি। কিন্তু 2020 সালে আমিরাত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যা শেখ জায়েদের নীতির বিপরীত। শেখ জায়েদ ইসলামপন্থীদের বিষয়ে সতর্ক থাকলেও তিনি কঠোর দমন নীতি চালাননি। অন্যদিকে মোহাম্মদ বিন জায়েদের আমলে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থী সংগঠনের বিরুদ্ধে কঠোরতা ও আন্তর্জাতিক লবিং জোরদার হয়েছে। আমিরাতের বৈদেশিক নীতির সবচেয়ে নাটকীয় পরিবর্তন ঘটে 2011 সালে, যখন দেশটির বিমান বাহিনী ন্যাটোর নেতৃত্বাধীন লিবিয়ায় বোমা হামলা অভিযানে অংশ নেয়। গাদ্দাফি সরকারের সহিংস দমন নীতির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের রক্ষা করার অজুহাতে আমিরাত পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেয়। এর ফলশ্রুতিতে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন হয় এবং পরবর্তীতে তার করুণ মৃত্যুও হয়। লিবিয়ায় আবুধাবি খুবই সক্রিয় ভূমিকা পালন করে। ইতালিতে অবস্থিত ন্যাটো ঘাঁটি থেকে F-16 এবং মিরেজ 2000 যুদ্ধবিমান পাঠিয়ে লিবিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালায়। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়, কেননা ইতিহাসে প্রথমবারের মতো আমিরাত কোনো আরব রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তা স্পষ্ট কোনো আগ্রাসনের জবাবে নয়। উল্লেখ্য, 1990 সালেও কুয়েতে ইরাকের আগ্রাসনের সময় আমিরাত একটি ভূমিকা পালন করেছিল, যদিও সেই ভূমিকার নেপথ্যে তারা যেসব যুক্তি দিয়েছিল তার বেশিরভাগই স্পষ্ট ছিল না। শেখ জায়েদের প্যান আরবিক দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত অনেক পর্যবেক্ষক লিবিয়ার ক্ষেত্রে মোহাম্মদ বিন জায়েদের নেওয়া পদক্ষেপকে অত্যন্ত অস্বস্তিকর বলে মনে করেন। তাদের মতে এটি শেখ জায়েদের চিন্তা ও দর্শনের বিরুদ্ধে, কেননা শেখ জায়েদ 1970-এর দশকে চিকিৎসার জন্য লিবিয়ায় গিয়েছিলেন এবং নীতিগত পার্থক্য সত্ত্বেও গাদ্দাফির সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। শেখ জায়েদ জীবিত থাকলে কখনোই আরব কোনো দেশের রাজধানীতে পশ্চিমা শক্তির নেতৃত্বে সামরিক হামলা মেনে নিতেন না। 2011 সালের শেষের দিকে লিবিয়ার প্রথম গৃহযুদ্ধের সমাপ্তির পরও
আমিরাত লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে, যার ফলে একটি স্থিতিশীল ও ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। লিবিয়ার সেই সংকটের আজও সমাধান হয়নি। 2014 সাল থেকে আবুধাবি লিবিয়ায় জেনারেল খলিফা হাফতারের প্রধান প্রক্সি হিসাবে তার পেছনে সমর্থন দিতে থাকে, তাকে বিপুল অর্থ, অস্ত্র এবং উন্নত সামরিক সরঞ্জাম প্রদান করে, যার মধ্যে সশস্ত্র ড্রোনও ছিল। লিবিয়ায় এই ধরনের ড্রোন আমিরাতই প্রথম সরবরাহ করে। 2019 সালের এপ্রিল মাসে ত্রিপোলি দখলের জন্য হাফতারের অভিযানে এই ড্রোনগুলো বিধ্বংসী ভূমিকা রাখে। যদিও শুরুতে কিছুটা অগ্রগতি হয়েছিল, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্য সরকারের প্রতি তুরস্কের সমর্থন ও বিমান, সিরিয়ান ভাড়াটে সেনা সরবরাহের মাধ্যমে বাড়তি সহায়তা হাফতারের বাহিনীকে পরাস্ত করতে এবং রাজধানীর প্রান্ত থেকে 500 কিলোমিটার দূরে উপকূলীয় শহর সিরতে পিছু হটতে বাধ্য করে। লিবিয়ায় খলিফা হাফতারের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি আবুধাবি 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত ইয়েমেন বিরোধী যুদ্ধেও জড়িত ছিল। এক্ষেত্রে আরব আমিরাতের লক্ষ্য ছিল ইয়েমেনের হুথি আন্দোলন নির্মূল করা। আমিরাত এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরব আমিরাত স্থলবাহিনী মোতায়েন করে এবং তাদের বিমানগুলো আকাশপথে হামলায় অংশ নেয়। তবে এই জোট তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এত রক্তক্ষয়ী সংঘর্ষের পরও হুথিরা ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শুধু তাই নয়, হুথিরা উপসাগরীয় অঞ্চলের গভীরে হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে। সৌদি আরবের তেল পরিকাঠামোতে বড় ধরনের হামলা করেছে। সালে আবকাইক ও খুরাইসের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, এমনকি রিয়াদকেও তারা টার্গেট করেছে। এরপর 2022 সালের জানুয়ারিতে হুথিরা আবুধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ইউই মাটিতে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়। যখন ইসরায়েল গাজার উপর গণহত্যামূলক হামলা শুরু করে, তখন হুথিরা ইসরায়েলের গভীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। শেখ জায়েদ জীবিত থাকলে পুরো পরিস্থিতি ভিন্ন রকম হতো। একটা পর্যায়ে 2019 সালের মাঝামাঝিতে অনেকটা বাধ্য হয়েই আরব আমিরাত ইয়েমেন থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করলেও এখন পর্যন্ত তারা হুথি বিরোধী স্থানীয় বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে ইয়েমেন সংঘাতেও তাদের প্রভাব ধরে রেখেছে। বর্তমানে আবুধাবি সুদানে আরেকটি প্রক্সিকে সমর্থন দিচ্ছে। এই প্রক্সি সংগঠনের নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এটি একটি শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী যা সুদানি সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। 2021 সাল থেকে আরব আমিরাত এই গ্রুপটিকে প্রচুর অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে, যার মধ্যে ড্রোনও রয়েছে। সুদানি এই ফোর্সকে আমিরাত ভাড়াটে যোদ্ধা দিয়েও সহায়তা করছে। একই সময় আবুধাবি আলজেরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আলজেরিয়ার বিরোধী দলীয় গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ও আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে দুই দেশের মধ্যকার সম্পর্ক এরই মধ্যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেন থেকে সৌদি সরে আসলেও ইয়েমেনের বিভিন্ন স্থানীয় গ্রুপকে আমিরাত যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে পরিষ্কার যে আরব আমিরাত মূলত তাদের কৌশলগত স্বার্থ পূরণে মরিয়া হয়ে উঠেছে। সৌদি ও আরব বিশ্বসহ সবার বিপরীতে গিয়েও তারা ইসরায়েল তোষণ নীতি পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে মোহাম্মদ বিন জায়েদ প্রশাসন এখন পুরোপুরিভাবে পশ্চিমাদের পুতুল সরকারের মতো পশ্চিমাদের স্বার্থেই কাজ করছেন। বিশেষ করে ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক চালু করার আমিরাতের পদক্ষেপটি ছিল শেখ জায়েদের ইসলাম ঘেঁষা ও আরব স্বার্থকেন্দ্রিক বৈদেশিক নীতিমালার সরাসরি বিপরীত। এই সিদ্ধান্ত ঐতিহ্যগত আরব সংহতিকে এমনকি আমিরাতের অভ্যন্তরেও অসন্তোষ সৃষ্টি করে। আমিরাত এখন গাজা পরিস্থিতি বা ফিলিস্তিন নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়, বরং তারা ইসরায়েলের স্বার্থই সংরক্ষণ করছে, যা শেখ জায়েদ জীবিত থাকলে কখনোই সম্ভব হতো না। আর এ কারণেই যখন ইসরায়েল গাজায় আধুনিক যুগের হলোকাস্ট চালায়, তখন আবুধাবি তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে কার্যকর হস্তক্ষেপ করতেও অনীহাবোধ করছে।
আরব আমিরাত মানবিক সাহায্য পাঠিয়ে এবং ইসরায়েলি বোমা ও অনাহারে আক্রান্ত কয়েকজন ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য গ্রহণ করেই নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছে। এগুলো সবই আসলে আইওয়াশ, কেননা রাষ্ট্র হিসেবে আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। অথচ তাদের উচিত ছিল আরও কঠোর অবস্থান নেয়া, যেমন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা। শেখ জায়েদের নেতৃত্বে একটি প্যান আরবপন্থী রাষ্ট্র থেকে আরব আমিরাত যেভাবে একটি শ্যাডো আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হয়েছে, কিংবা ড্রোন ও প্রক্সি ও গোপন প্রভাব খাটিয়ে যেভাবে কাজ করছে, তা আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদের চিন্তাধারার একদমই বিপরীত। আবুধাবি নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের যুদ্ধকে ব্যবহার করে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের আন্তর্জাতিক অবস্থানও দুর্বল করছে। যদি আমিরাত তাদের এই সামরিক কেন্দ্রিক আগ্রাসী নীতি পুনর্বিবেচনা না করে, তবে এর নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, যার খেসারত একসময় আরব আমিরাতকেও দিতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।